নিয়ানবাই যখন মিচুকে হ্যারিকের ঘর থেকে বেরিয়ে আসতে দেখল তখন সে সত্যিই বিস্মিত হলো। তাই সে জানতে চাইল, তুমি এখানে কি করছো? ঘরের ভেতরে ঢুকে সে দেখল মিচু খাবার সহ পানীয় পান করছে। নিয়ানবাই ক্রোধে ফেটে পড়ল যে মিচু কি করে একটা অপরিচিত ছেলের সাথে বসে পান করে, তার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তখন মিচু অবাক হয়ে জানতে চাইল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তো তোমার সাথেও পান করেছিলাম, সেটা কি ভুল ছিল না? নিয়ানবাই বলল, কিন্তু আমার ব্যাপারটা আলাদা। মিচু তখন উত্তর দিল, তুমি যেমন আমার বন্ধু, হ্যারিও তেমনি আমার বন্ধু। দৃশ্যটা পরিবর্তন হলো এবং আমরা আবারও মিচু আর নিয়ানবাইকে মিস্টার জ্যাং এর সাথে কথা বলতে দেখলাম। মিচু বোঝাচ্ছিল যে তারা তাকে ব্যবহার করবে না, বরং তার শিল্পকে সত্যিই সমাদর করবে, কিন্তু মিস্টার জ্যাং তখনও রাজি হচ্ছিল না। তখন নিয়ানবাই বলল, আপনি যদি কাউকে সুযোগ না দেন তবে আপনার শিল্প বিখ্যাত হবে কিভাবে? আর যদি এটা বিখ্যাত না হয় তবে মানুষ এটা শিখতে চাইবে কেন? এই কথায় মিস্টার জ্যাং নীরব হয়ে গেলেন, কারণ তিনি জানতেন যে ছেলেটি ঠিকই বলছে। ঠিক তখনই একটি ছেলে এসে জিজ্ঞেস করলো, এটা কি মিস্টার জ্যাং এর বাড়ি? আমি তার শিল্প শিখতে চাই। তার পরপরই একটি মেয়েও এসে একই কথা বলল, এটা কি মিস্টার জ্যাং এর বাড়ি? আমি তার শিল্প শিখতে চাই। এই দুজনকে দেখে মিস্টার জ্যাং পুরোপুরি হতবাক হয়ে গেলেন। তিনি আনন্দিত হলেন যে কিভাবে তার কাছে দুজন ছাত্র এসেছে। তখন তারা দুজন জানালো যে তারা মিস্টার লুইর পোস্ট দেখেছেন, যেখানে তিনি মিস্টার জ্যাং এর শিল্প নিয়ে খুব সুন্দর করে লিখেছেন, তাই তারা তার শিল্প শিখতে এসেছেন। এই শুনে নিয়ানবাই বলল, দেখেছেন, যদি আপনি আমাদের সাথে সহযোগিতা করেন তবে এই দুজনের চেয়ে অনেক বেশি ছাত্র আপনার শিল্পকে পছন্দ করে আপনার কাছে শিখতে আসবে। মিস্টার জ্যাং তখন খুব খুশি হলেন যে এই দুজন তার শিল্পকে সত্যি সমাদর করছে এবং প্রচার করছে, তাই তিনি মিচুর সাথে চুক্তি করে ফেললেন। যাওয়ার আগে তিনি বললেন, আমি আশা করি তোমাদের দুজনের বিরুদ্ধে আমার কাছে কোনোদিন অভিযোগ করার সুযোগ আসবে না। এরপর তিনি আনন্দের সাথে সেই দুজন ছাত্রকে তার শিল্প দেখাতে চলে গেলেন। মিচু তখন বিস্মিত হলো যে মিস্টার লুই কারও তাদের সাহায্য করছেন আর তিনি কোন পোস্ট আপলোড করেছেন। মিচু ভাবলো, একবার দেখি তো। যখন সে পোস্ট দেখলো সে অবাক হলো যে এগুলো তো গতকালকেরই ছবি। মিস্টার লুই এখানেও এসেছিলেন। তখন মিচুর স্মরণে এলো মিস্টার লুইর অ্যাপার্টমেন্টের পোস্ট, মিস্টার লুইর মূর্তির পোস্ট, যা সবই নিয়ানবাইয়ের সাথে সম্পর্কিত। অবশেষে সে সবকিছু বুঝতে পেরে নিয়ানবাইকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই বিখ্যাত গহনা প্রভাবক মিস্টার লুই? নিয়ানবাই বলল, ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে তোমার মাথায় কিছু একটা ঢুকলো। আমি ভেবেছিলাম এই তোমার ছোট্ট মাথায় এটা কখনোই ঢুকবে না। এই সত্যটা জেনে মিচু খুবই অবাক হলো। যাকে সে কত জায়গায় খুঁজেছে সে তার পাশেই ছিল। তাই মিচু নিয়ানবাইয়ের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করতে লাগলো। নিয়ানবাই বলল, আমি জানি তুমি আমার পরিচিত, কিন্তু আমি এত সহজে মানতে পারবো না। এরপর আর কি হবে? মিচু নিয়ানবাইকে বোঝাতে শুরু করলো। পরের দৃশ্যে তারা দুজনেই তাদের বাড়ির কাছে চলে এসেছে। যখন নিয়ানবাই দৌড়াচ্ছিল, মিচু আবারও নিয়ানবাইকে অনুরোধ করলো, প্লিজ আমার সাথে সহযোগিতা করো। নিয়ানবাই, যে কিনা এর মধ্যেই রাজি ছিল, শুধু মিচুকে বিরক্ত করার জন্য এই নাটক করছিল। ঠিক তখনই মিচু দেখলো যে রাস্তার ওপরে একটি দুধের প্যাকেট পড়ে আছে, যা সাইকেলের তারণে নিয়ানবাইয়ের ওপরে পড়তে পারে। প্রথমে সে নিয়ানবাইকে বাঁচাতে এগিয়ে গেল, কিন্তু যখন তার মনে পড়লো যে তার এই পোশাকটি অনেক দামি এবং তার প্রিয়, যা সে নষ্ট করতে চায় না, তাই সে আবার পিছিয়ে গেল। এর ফলে নিয়ানবাইয়ের জামা কাপড় নষ্ট হয়ে গেল। নিয়ানবাই জিজ্ঞেস করলো, তুমি এমনটা কেন করলে? যখন সে মিচুকে বকা দিচ্ছিল ঠিক তখনই মিচুর পা মোচড় খেলো এবং নিয়ানবাই ভুল করে মিচুর কপালে চুমু দিয়ে ফেললো। এতে মিচুও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এর পরের দৃশ্যে তাদের অ্যাপার্টমেন্টের দৃশ্য দেখানো হলো। যখন নিয়ানবাই সকালের নাস্তা তৈরি করছিল, মিচু তাকে সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু তখনই দরজায় কেউ এলো, আর সে আর কেউ নয়, হ্যারি। হ্যারি মিচুকে জানালো যে সেও এই ভবনে একটি অ্যাপার্টমেন্ট নিয়েছে, কারণ মিচু এই জায়গার খুব প্রশংসা করত। তাই আজ থেকে তারা দুজনেই প্রতিবেশী। মিচু খুশি হয়ে গেল যে এটা কি সত্যিই। আর অন্যদিকে নিয়ানবাইয়ের রক্ত গরম হয়ে গেল এই কথা শুনে যে হ্যারিও এই ভবনে থাকতে এলো কেন। তাই সে মিচুকে ডেকে কাছে এনে বলল, মিচু, সকালের নাস্তা তৈরি। আর দুঃখিত মিস্টার হ্যারি, আমরা মাত্র দুজনের জন্যই নাস্তা তৈরি করেছি, তাই আপনাকে এখান থেকে যেতে হবে। হ্যারি মিচুকে বিদায় জানিয়ে চলে গেল, কিন্তু ঠিক তখনই নিয়ানবাইয়ের হাতে আঘাত লাগলো। মিচু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, ব্যান্ডেজ কোথায় রাখা আছে? নিয়ানবাই জানালো যে তার ঘরে। মিচু ব্যান্ডেজ খুঁজতে ঘরে এলো, যেখানে সে একটি বাক্স দেখতে পেল, কিন্তু সে এটা খোলার আগেই নিয়ানবাই এসে তাকে থামিয়ে দিল। মিচু জিজ্ঞেস করলো, তুমি এমনটা কেন করলে? তখন কথা ঘোরানোর জন্য সে বলল, আমি তোমার সাথে সহযোগিতা করার জন্য প্রস্তুত। এটা শুনে মিচু এতটাই খুশি হলো যে সে উল্লসিত হয়ে উঠল, সত্যি কি তুমি আমার সাথে সহযোগিতা করতে রাজি? এরপর সে নিয়ানবাইকে মন থেকে ধন্যবাদ জানালো। এরপরে নিয়ানবাই তাকে তার ঘর থেকে বের করে নিয়ে এলো। এরপর রাতের দৃশ্য দেখানো হলো। নিয়ানবাই সেই বাক্সটি খুললো, যার ভেতরে কাঁচের ঠিক সেই কুকুরছানাটিই ছিল যা ট্যাংয়ের কাছেও থাকতো। তারপর সে বলল, মিচু, আমাকে ক্ষমা করো, কারণ আমি এখন তোমাকে বলতে পারবো না যে আমি ট্যাং। এর অর্থ হলো ট্যাং মরেনি, বরং বেঁচে আছে। তারপর সে বলতে লাগলো, 1 বছর আগে আমি বাঁচতে পারতাম না, কিন্তু তোমার সৎমা মিস রোজি আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছেন। সে বলল, আমি ঘুম থেকে উঠে তোমাকে আমার সামনে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। এরপর আমি তোমার কাছে যাবার চেষ্টা করি, কিন্তু মিস রোজ আমাকে আটকে দেন। তিনি আমাকে জানান যে তোমার বাবা আমাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। আসলে মিচু হলো হুয়া পরিবারের হারানো উত্তরাধিকারিণী, যাকে মিস্টার হুয়া সম্প্রতি খুঁজে পেয়েছিলেন। আর যেহেতু তারা মনে করেছিলেন যে ট্যাং মিচুর সম্পত্তির কারণে তার কাছাকাছি
এসেছে তাই তারা ট্যাংকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এই কথা জেনে ট্যাং ভেঙে পড়েছিল, কারণ সে মিচুকে অনেক আগের থেকেই পছন্দ করত। মিস্টার হুয়া মিচুকে খুঁজে পাবারও অনেক আগের থেকে, তাই সে কিভাবে সম্পত্তির কারণে মিচুর কাছাকাছি আসতে পারে। পরের দৃশ্যে দেখানো হলো যে ট্যাং মিচুর ছবি দেখে তাকে খুব মিস করছিল। সেই খবরও জানতে পারলো যে মিচু হুয়া পরিবারে গ্রহণ করেছে এবং তার চোখে ট্যাং মারা গেছে। এই কথা জেনে ট্যাং আরো আহত হলো। এরপর সে বলতে লাগলো, যদিও আমি মিচুর সামনে যেতে পারতাম না, কিন্তু আমি লুকিয়ে তার খেয়াল রাখতাম। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পেলাম, যেখানে একটি রেস্তোরাঁয় মিচু অ্যালকোহল অর্ডার করেছিল। যখন ট্যাং ওয়েটারের কাছ থেকে জানতে পারলো যে মিচু কি কি অর্ডার করেছে, তখন সে অ্যালকোহল না করে দিল। সে বলল, সে আমার বান্ধবী, আমরা সম্প্রতি আলাদা হয়েছি এবং আমি জানি যে সে বেশি অ্যালকোহল পান করতে পারে না, তাই আপনারা তাকে সেটা দেবেন না, বরং বলুন যে অ্যালকোহল শেষ হয়ে গেছে। সে আরো বলল, আমি তোমাকে দূর থেকে দেখে খুশি থাকতাম, আর যখন তুমি ভুল করে আমার দেওয়া নেকলেস হারিয়েছিলে সেটা আমি কোনোভাবে তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। এটা আমার জন্য খুবই দুঃখের বিষয় ছিল যে আমি চাইলেও তোমার কাছে আসতে পারছিলাম না, কিন্তু সেগুলো ছিল আমার অসহায়তা। এরপর সে মিস রোজকে বলল, আমি মিস্টার হানের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই, আমি তার আসল রূপ সবার সামনে, এমনকি মিচুর সামনেও তুলে ধরতে চাই। তখন মিস রোজ বলল, কিন্তু এটা করা খুবই বিপজ্জনক। যদি মিস্টার হান জানতে পারেন যে তুমি বেঁচে আছো, তবে তুমি কল্পনাও করতে পারবে না যে তিনি তোমার সাথে কি করবেন। তাই তুমি সবার থেকে লুকিয়ে আমার সাথে থাকো, আমরা দুজনে মিলে ব্যবসা শুরু করব এবং সবসময় সুখী থাকবো। কিন্তু ট্যাং মানল না, বরং সে মিস্টার হানের বাড়িতে ঢোকার জন্য মিস রোজের কাছে সাহায্য চাইল। এরপর সে আমাদের সেই দিনের কথা বলল যে কফিনে সে ছিল না, বরং তার মতো দেখতে একটি ডামি ছিল, যার কারণে লোকেদের কাছে তার মৃত্যুটা সত্যি মনে হয়েছিল। কিন্তু যখন সে সেখানে মিচুকে খুব করুণভাবে কাঁদতে দেখলো, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং তার সামনে এসে পড়ল। এরপর যখনই মিচু তার সামনে এসেছে, তখন এসে নিয়ানবাইয়ের চরিত্রে থাকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু মিচুকে আলিঙ্গন করা এবং চুমু দেওয়া থেকে সে নিজেকে আটকাতে পারত না। ট্যাং বলল, কিন্তু কোনো ব্যাপার না, একবার আমার মিশুং সম্পূর্ণ হয়ে গেলেই, অর্থাৎ আমি মিস্টার হানের সত্যিটা সবার সামনে নিয়ে আসলেই, আমি মিচুকে বলে দেব যে আমিই তার ট্যাং। এরপর আমরা বর্তমান দৃশ্য দেখি। যখন মিচু ঘুমোচ্ছিল, তখন ট্যাং মিচুর কাছে এলো এবং খুব আদর করে তার কম্বল ঠিক করে দিল। এছাড়াও ট্যাং মিচুর চটি জোড়াও ঠিক করে রাখলো, আর যাওয়ার আগে সে মিচুকে চুমুও করলো। এরপর যখন সে ঘর থেকে চলে গেল, তখন জানা গেল যে মিচু ঘুমোয়নি, বরং জেগেছিল। ট্যাংয়ের এইসব কাজ মিচুর ভালো লাগলো, যে সে কিভাবে তার যত্ন নেয়। পরের দৃশ্যে আমরা দেখি যে ট্যাং একটা মেয়ের সাথে দেখা করলো, যাকে সে কাজে রেখেছিল। এই মেয়েটি সেই লোকটিকে তার প্রেমের জালে ফাঁসিয়ে এখানে এনেছে, যে ট্যাংকে গুলি করেছিল। ট্যাং সেই মেয়েটিকে টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দিল। এরপর সে সেই লোকটির কাছে এলো, যাকে ট্যাং শক্ত করে বেঁধে রেখেছে। ট্যাং জিজ্ঞাসা করলো, কার কথায় তুমি আমাকে গুলি করেছিলে, আর কে তোমাকে এই নকল আইডিয়ার পাসপোর্ট বানিয়ে দিয়েছিল? তাড়াতাড়ি আমাকে সেই লোকটির নাম বলো, না হলে আমি এই ঘরের এসি এত জোরে চালিয়ে দেবো যে তোমার খারাপ অবস্থা হয়ে যাবে। কিন্তু লোকটি যখন কিছুই বলল না, তখন ট্যাং এসি পুরো গতিতে চালিয়ে দিল, যার কারণে লোকটি ঠান্ডায় কাঁপতে লাগলো এবং তার খারাপ অবস্থা হতে লাগলো। এরপর ট্যাং সেই লোকটিকে আবারও অনেক প্রশ্ন করলো। অন্যদিকে মিচু তার সহকারীর সাথে আছে এবং নিয়ানবাইয়ের ভাবনায় ডুবে আছে, কিভাবে সে তাকে আদর করে চুমু করেছিল। এর অর্থ হলো মিচু না চাইলেও নিয়ানবাইকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। আর এখন আমরা ট্যাংকে মিচুর কেবিনে দেখতে পাচ্ছি। সেখানে সে মিচুর ল্যাপটপ থেকে কিছু তথ্য নকল করছিল, কিন্তু হঠাৎ মিচুও সেখানে এসে পড়ল এবং জিজ্ঞেস করলো, তুমি আমার ল্যাপটপে কি করছো? ট্যাং হতবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো, এখন আমাকে কি বাহানা বানাতে হবে। প্রথমে সে মনে মনে বলল, মিচু আমাকে ক্ষমা করে দিও। এরপর সে ট্যাংয়ের ছবি, অর্থাৎ নিজের ছবি তুলে ছিঁড়ে দিল। সে বলল, তুমি আর কতদিনই ছিলেন ভাবনায় ডুবে থাকবে? মিচু চিৎকার করে উঠল, তুমি এটা কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তখন ট্যাং বলল, যেসব মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তাদের ভুলে যাওয়া উচিত। মিচু বলল, তুমি কে হও আমাকে এই কথা বলার যে আমার ট্যাংকে ভুলে যাওয়া উচিত? আমি কখনোই ট্যাংকে ভুলবো না, বরং সবসময় শুধু তাকেই ভালোবাসবো, তোমাকে নয়। তাই এখনো আমার কেবিন থেকে চলে যাও, আর আমাকে দ্বিতীয়বার তোমার মুখ দেখাবে না। তখন ট্যাং নীরবে দাঁড়িয়ে রইল, কারণ সে আর কি বা বলবে। তাই পেন ড্রাইভে সমস্ত তথ্য আসার সাথে সাথেই সে সেটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। বাইরে এসে সে ভাবতে লাগলো যে আজ কি আমি মিচুর সাথে বেশি রূঢ় হয়েছিলাম, কারণ এত রাগান্বিত অবস্থায় আমি তাকে আগে কখনো দেখিনি। আর মিচুও খুব কাঁদলো, কারণ নিয়ানবাইয়ের ওপর রাগ করে তার নিজেরও ভালো লাগছিল না। কিন্তু নিয়ানবাই যা করেছিল সেটাও ঠিক ছিল না। এর পরের দৃশ্যে আমরা দেখি যে হ্যারি মিচুর সাথে দেখা করতে এসেছে এবং জিজ্ঞেস করলো, তোমার চোখ লাল দেখাচ্ছে, তুমি কি কেঁদেছিলে? মিচু অস্বীকার করলো। তখন হ্যারি বলল, আমাদের কাজের বিষয়ে কথা বলতে হবে, কিন্তু আপাতত আমি ফাঁকা নেই। আর যেহেতু আমরা এখন প্রতিবেশী, তাই কেন না আমরা আমাদের মিটিং আমার অ্যাপার্টমেন্টে করি? আমি তোমার জন্য রাতের খাবারও তৈরি করে রাখবো। মিচু বলল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমরা প্রতিবেশী তাই
পরেও দেখা করতে পারবো। এরপর রাতে আমরা মিচুকে হ্যারির অ্যাপার্টমেন্টে দেখতে পাই। সেখানে হ্যারি অনেক খাবার তৈরি করে রেখেছিল, যা মিচুর খুব পছন্দ হলো। কিন্তু যখন মিচু বাথরুমে গেল এবং তার মোবাইলে নিয়ান বাইয়ের ফোন আসতে শুরু করলো, এটা দেখে হ্যারি বিরক্ত হলো। তাই সে সাথে সাথে মিচুর মোবাইল নীরব করে তার পকেটে লুকিয়ে রাখলো। যখন মিচু বাথরুম থেকে ফিরে এলো, তখন সে তার মোবাইলের বিষয়ে জিজ্ঞেস করলো। হ্যারি বলল, তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সেটা চার্জিং এ লাগিয়ে আমার ঘরে রেখে দিয়েছি। যাই হোক, তুমি এই নতুন ওয়াইনটা চেখে দেখো, যা তোমার নিশ্চয় পছন্দ হবে। মিচু সেই ওয়াইন চেখে দেখলো, যা খুবই ভালো ছিল। তাই সে সেটার প্রশংসা করতে লাগলো। কিন্তু যেহেতু হ্যারি ওয়াইনে কিছু মিশিয়ে রেখেছিল, তাই মিচু পুরোপুরি মাতাল হয়ে গেল এবং উল্টোপাল্টা আচরণ করতে শুরু করলো। হ্যারির অ্যাপার্টমেন্টে কিছু ছোট ছোট খেলনা রাখা ছিল, যার সাথে মিচু কথা বলতে লাগলো এবং তাদের উল্টোপাল্টা কথা বলছিল। কখনো সে পাগলের মতো হাসছিল, তো কখনো মারামারি করার অভিনয় করছিল। অন্যদিকে ট্যাং খুব চিন্তিত ছিল যে মিচু এখনো বাড়ি ফিরল না কেন। উপরন্তু সে ফোনের উত্তরও দিচ্ছে না। তাই সে মিচুকে খুঁজতে বাইরে চলে এলো এবং মিচুর সহকারীকে ফোন করলো। সহকারী জানালো যে ম্যাডাম তো মিস্টার হ্যারির সাথে দেখা করতে গিয়েছিলেন। তখন ট্যাং হ্যারির জানালার দিকে তাকালো, যেখানে বাতি জ্বলা ছিল। তাই সে উদ্বিগ্ন হলো যে মিচু কোনো বিপদে পড়েনি তো। আর অন্যদিকে মিচু এখন অজ্ঞান হয়ে গিয়েছিল। মিচুকে শুয়ে দেওয়ার পর হ্যারি তাকে খুব অদ্ভুত ভাবে দেখছিল, যেন সে কিছু ভুল করতে চলেছে। সে বলল, আজ থেকে তুমি চিরকালের জন্য আমার হয়ে যাবে, অর্থাৎ শুধু আমারই। এই দৃশ্যটির সঙ্গেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী অংশের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।